ধন্যবাদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজকে। এবার 2 দিন ব্যাপী এই যে আন্তর্জাতিক আলোচনা চক্র, তার কথা সমন্বয় করবেন, সূত্র গেঁথে দেবেন, একবার পুরোটা একই সূত্রে গেঁথে আপনাদের সামনে জানাবেন ডক্টর কৌশিক কর্মকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয় এবং যুগ্ম সম্পাদক, বিদ্যাভারতী উচ্চশিক্ষা সংস্থান, পশ্চিমবঙ্গ। ধন্যবাদ সঞ্চালক। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, প্রাক্তন সাংসদ মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয় এবং আমাদের বিদ্যাভারতী পরিবারের অভিভাবক শ্রী কে.এন. রঘুনন্দনজি এবং আমাদের আলোচনা সভার আহ্বায়ক ডক্টর রাজেশ কুমার সাহা, সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আপনারা যারা অতিথিবর্গ, তাদের সকলকে উপযুক্ত যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমাদের এই আলোচনা সম্পর্কে, সভা সম্পর্কে দু একটি কথা আমি বলবো। ধ্রুপদী বাংলা ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা শীর্ষক আন্তর্জাতিক আলোচনা সভার দ্বিতীয় দিন আজকে, এবং এটি সমাপ্তি অধিবেশন চলছে। আমি কিছু তথ্য আগে পরিবেশন করতে চাই। আমাদের এই দ্বিদিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভায় মোট আমন্ত্রিত বক্তা ছিলেন 35 জন, যার মধ্যে 4 জন ছিলেন আন্তর্জাতিক বক্তা, যাদের মধ্যে 2 জন অনলাইনে এবং 2 জন অফলাইনে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। মোট রেজিস্ট্রেশন হয়েছিল 872 জনের এবং শতাধিক পেপার আমরা দুদিনে পেয়েছি এবং সেগুলি সফলভাবে পঠিত হয়েছে। এই কারণে বিদ্যাভারতী পরিবারে আমার সকল সহকর্মী, তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথম দিন মাননীয় রাজ্যপালের সমৃদ্ধময় একটি মনোজ্ঞ ভাষণের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা ঘটেছিল, আপনারা সকলেই অবগত আছেন। তারপর আমাদের বক্তব্য রেখেছিলেন সাহিত্য একাডেমির সহসভাপতি অধ্যাপক কুমুদ শর্মা। ধ্রুপদী মর্যাদা বিষয়ে তিনি বেশ কিছু আলোচনা করেন। এ বিষয়ে সাহিত্য একাডেমির ভূমিকা ঠিক কীরকম এবং তারা পরবর্তী ক্ষেত্রে কী ধরনের ভূমিকা গ্রহণ করতে পারেন, কি ব্যবস্থা নিতে পারেন, এ বিষয়ে তিনি আমাদের অবগত করেছেন। এবং তিনি আরও বলেছেন যে বাংলা সহ প্রতিটি ভারতীয় প্রাদেশিক ভাষার প্রচার এবং প্রসারে সাহিত্য একাডেমি দায়বদ্ধ। তার মতে বাংলার গৌরবময় সাহিত্য সম্ভার শুধুমাত্র বাংলা ভাষার নয়, সম্পূর্ণ ভারতীয় সাহিত্যের প্রেরণা, যা আমাদের পক্ষে অত্যন্ত গৌরবজনক একটি উদ্ধৃতি বলেই মনে হয়। এবং এই গৌরবজনক বাংলা সাহিত্যকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য যা প্রয়োজন তা হলো অনুবাদ। বারবার আমরা সেই অনুবাদের প্রাসঙ্গিকতা, তার গুরুত্ব প্রায় প্রত্যেক বক্তার বক্তব্যের মধ্যেই কিন্তু খুঁজে পেয়েছি। এরপর ক্রমান্বয়ে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থাগারের অধিকর্তা অজয় প্রতাপ সিং, বিদ্যাভারতী উচ্চশিক্ষা সংস্থানের সভাপতি, সহসভাপতি ডক্টর মঞ্জুশ্রী সরদেশ পাণ্ডে এবং আমাদের আহ্বায়ক অধ্যাপক রাজেশ কুমার সাহা। রাজেশবাবু তার বক্তব্যের মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটি এখনও রঘুনন্দনজি বললেন, যে এনসিইআরটি এই সময় থেকে প্রতিটি প্রাদেশিক ভাষার টেক্সট বুক তৈরি করার চেষ্টা করছে এবং প্রাথমিক স্তরে যাতে সকলে মাতৃভাষায় শিক্ষা লাভ করতে পারে তার জন্য ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। প্রথম অধিবেশনটি ছিল আমাদের একেবারেই বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সাযুজ্যপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন, বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদা প্রাপ্তি। মূলত যে বিষয়টির উপর ভিত্তি করেই আমাদের সেমিনারটি পরিচালিত হয়েছে। এই অংশে সভাপতিত্ব করেছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদেষ্ণা ভট্টাচার্য। প্রথম বক্তা ছিলেন অধ্যাপক শৈলেন্দ্র মোহন। ভারতবর্ষে যতগুলো ভাষা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে আমরা যাকে ধরতে পারি সেই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের অধিকর্তা অধ্যাপক শৈলেন্দ্র মোহন
তার প্রেজেন্টেশনের মাধ্যমে অত্যন্ত বিস্তারিতভাবে এই ধ্রুপদী ভাষা কবে কোন ভাষা পেয়েছে, কিভাবে এই মর্যাদা প্রাপ্ত হয়, সমস্ত বিষয় এবং বিস্তারিতভাবে তিনি জানিয়েছিলেন। কিন্তু তিনি তার একদম শেষ স্লাইডে কিছু রিসার্চ কোশ্চেন রেখেছিলেন, যার মধ্যে একটি পয়েন্ট আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, যে বারবার যে কথাটি আসে যে ভারত বহুভাষিক দেশ, এক ভাষা দিয়ে এই ভারতকে গ্রন্থন করা যাবে না। কিন্তু ডক্টর শৈলেন্দ্র মোহন তার রিসার্চ কোশ্চেনে একটি, আমি কোট আনকোট বলছি, তিনি বলেছেন ইন্ডিয়া অ্যাজ এ লিঙ্গুইস্টিক এরিয়া, অর্থাৎ গোটা ভারতবর্ষকে একটি ভাষিক অঞ্চল বা এলাকা হিসেবে ধরে সেই কাজের জন্য অগ্রসর আমরা কিভাবে হতে পারি, সেটা কিন্তু একটি চিন্তার সূত্র, একটি সুর বেঁধে দিয়েছেন মাননীয় অধ্যাপক শৈলেন্দ্র মোহন। পরবর্তী বক্তা ছিলেন অধ্যাপক অমিতাভ দাস, আইএলএসআর কলকাতা থেকে। আমরা বারবার দেখেছি বিভিন্ন সেশনেই অধ্যাপক দাসের রেফারেন্স প্রসঙ্গ বারবার উঠে এসেছে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, অধ্যাপক দাসের সেই ভাবনার বক্তব্যের পরে বেশ কিছু চিন্তা, নতুন প্রশ্ন জন্ম দিয়েছে, যেটা যে কোনো আলোচনা সভার মূল বিবেচ্য। আমরা যারা বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র, আমরা এ যাবৎকাল প্রায় সকলেই জানতাম এবং আমরা সকলেই পড়ে এসেছি যে বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন কি না, প্রথম নিদর্শন চর্যাপদ। কিন্তু অধ্যাপক দাসের সেশনের পর কিন্তু আমরা সেই বিষয়ে প্রশ্ন রাখছি, আমরা প্রশ্ন তুলছি। তিনি বলেছেন যে প্রথম পদ্য ভাষার নিদর্শন চর্যাগান, এবং এখনো পর্যন্ত প্রাপ্ত নিদর্শন অনুযায়ী প্রথম নিদর্শন। হয়তো তিব্বতে এখনও এরকম কিছু নিদর্শন পাওয়া যেতে পারে যার ঐতিহ্য আরও পুরনো, আরও প্রাচীন হতে পারে। তো সেই হিসাবে অধ্যাপক দাসের সেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। তারপরে যিনি বক্তা ছিলেন ডক্টর রাজীব চক্রবর্তী, ভাষাবিজ্ঞানী। তিনি শুধুমাত্র ভাষা চর্চা নয়, সংস্কৃতি চর্চারও যে সমধিক গুরুত্ব রয়েছে এবং বাংলা ভাষায় সংস্কৃতি চর্চার গুরুত্ব অনুধাবন করে প্রথম এই কাজের যিনি সূচনা করেছিলেন ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার অবদান তিনি স্মরণ করেন এবং যে কোনো জাতির ইতিহাস অনুসন্ধানের জন্য ভাষার পাশাপাশি সংস্কৃতির গুরুত্ব যে কতখানি সে বিষয়ে তিনি তার মন্তব্য ব্যক্ত করেছিলেন। এরপর আমাদের বক্তা ছিলেন আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ভারত সরকারের ডক্টর সুকান্ত মজুমদার। তিনিও যেটি বারবার বলেছেন যে শিক্ষাদান, বিশেষত প্রাথমিক শিক্ষাদান, সে বিষয়ে মাতৃভাষার কোনো বিকল্প নেই এবং পৃথিবীর সকল উন্নত দেশে মাতৃভাষায় শিক্ষা লাভ করা হয়। এবং তিনি বারবার যেটি বলেছেন যে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং পৃথিবীর উন্নত দেশগুলিতে প্রতিটি বিজ্ঞানের গ্রন্থ কিন্তু তাদের মাতৃভাষায় লেখা। তো এই মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তিনি বক্তব্য রাখেন। তারপরে আমাদের দ্বিতীয় যে অধিবেশনটি ছিল বহির্বঙ্গে বাংলা, আমাদের এই অধিবেশনে সভাপতিত্ব করেছেন মাননীয় উপাচার্য শ্রী দীপক কুমার রায়। প্রথম বক্তব্য রেখেছিলেন ডক্টর বিনয় পট্টনায়ক। তিনি পঞ্চকোষ তত্ত্বের আধারে বিষয়টি ব্যাখ্যা করেন। প্রাণময় কোষ এবং আনন্দময় কোষের জাগরণ যে কতখানি গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের জীবনে, সেই বিষয়টি তিনি তুলে ধরেন এবং তার কাছ থেকে আমরা যে বিষয়টি পেয়েছি সেটি হলো যে মানুষের অন্তর্দৃষ্টির সর্বাধিক জাগরণ ঘটেছে বাংলায়, তিনি বলেছেন, এবং এই কারণেই বাংলা সাহিত্য সম্ভার কিন্তু এত বৃহৎ, এত ব্যাপক এবং এত জনপ্রিয়। তারপরে আমাদের বক্তা ছিলেন ডক্টর জগদীন্দ্র রায়চৌধুরী। তিনি আসামে বাংলা ভাষা রক্ষার আন্দোলন সে বিষয়ে একটি নাতিদীর্ঘ ইতিহাস ব্যক্ত করেছেন এবং বর্তমানে আসামে বাংলা ভাষা শিক্ষার যে প্রতিবন্ধকতা, যে সমস্যা এবং কিভাবে সেগুলিকে উত্তীর্ণ হওয়া যেতে পারে সে বিষয়ে তিনি তার মতামত রাখেন। একই রকমভাবে অধ্যাপক তপন কুমার খাড়া, যিনি কোলহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনিও বলেছেন যে ঝাড়খণ্ডে বাংলা ভাষার অবস্থাটা ঠিক কীরকম। খুব মনোগ্রাহী ছিল তার আলোচনাটি। একের পর এক বাংলা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যারা বাংলাভাষী অর্থনৈতিক কারণে অভিবাসিত হয়েছেন তারাও ইংরেজি মাধ্যম স্কুল বা হিন্দি মাধ্যম স্কুল বেছে নিতে বাধ্য হচ্ছেন। তো এটি একটি নিতান্তই সমস্যার বিষয় এবং যার সমাধানের সূত্রও তিনি ইঙ্গিত করেছিলেন। তৃতীয় অধিবেশনটি ছিল আমাদের বাংলা ভাষা ও পারফর্মিং আর্ট কেন্দ্রিক। সভাপতিত্ব করেছেন মাননীয় অধ্যাপক রবিরঞ্জন সেন। আমরা যারা কালকের তৃতীয় অধিবেশনটি উপস্থিত ছিলাম তারা সকলেই জানি যে কতখানি
তাৎপর্যপূর্ণ এবং মনোগ্রাহী আকর্ষক হয়ে উঠেছিল তৃতীয় অধিবেশনটি। মাননীয় অধ্যাপক সুমন ভট্টাচার্য আমাদের বৈষ্ণব রসতত্ত্বের প্রত্যেকটি পর্যায়কে ইঙ্গিত করে কীর্তনের মাধ্যমে সেগুলো আমাদের গেয়ে শুনিয়েছেন, এবং যে চর্যা গানটা দিয়ে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় সেটিও তিনি কিন্তু আমাদের গেয়ে শুনিয়েছিলেন, যা অভিজ্ঞতার ক্ষেত্রে একেবারে অনন্য হিসেবে অভিহিত করা যেতে পারে। এছাড়াও যারা ছিলেন এই সেশনে, মাননীয় অধ্যাপক অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, তিনি রবীন্দ্র সঙ্গীতে ভারতীয় ধারার গুরুত্ব ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন, এবং তার দুই ছাত্র আর্য সিনহা ও সঙ্গীতা গাঙ্গুলি আমেরিকা যুক্তরাষ্ট্রে রবীন্দ্রসঙ্গীতের বর্তমান অবস্থা বিষয়ক একটি আলোচনা উপস্থিত করেন তৃতীয় অধিবেশনে। আজকে দ্বিতীয় দিনের আমরা দুটি প্রথমে আন্তর্জালিক বক্তব্য পেয়েছিলাম, তারপরে আমরা পরের যে দ্বিতীয় অধিবেশনটি পেয়েছি এটি অত্যন্ত কি বলবো মনোগ্রাহী হয়েছে। অধ্যাপক তাপস চক্রবর্তী সভাপতিত্ব করেছেন। প্রথম বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ সারথী ভৌমিক। তিনি যেটি দেখাচ্ছেন যে ডিজিটাল ক্ষেত্রে বাংলা ভাষা প্রায় অদৃশ্য। তিনি পরিসংখ্যানের ভিত্তিতে দেখলেন যে ডিজিটাল মাধ্যমে সফটওয়্যারের ক্ষেত্রে বাংলা ভাষা একেবারে নিচের সারিতে পৌঁছে গেছে, এবং এর কারণ হিসেবে তিনি যেটি নির্দেশ করছেন সেগুলি প্রায় সবই অভাষাতাত্ত্বিক কারণ, মূলত অর্থনৈতিক কারণ। সে কারণে আমাদের অবকাঠামো দুর্বল, আমরা বিনিয়োগ করতে পারছি না, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি স্লাইডের মাধ্যমে দেখান। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারত সরকারের সহযোগিতায় যে একটি বিশাল বৃহৎ কাজ করেছে, বিচিত্রা পোর্টাল তৈরি, যেখানে রবীন্দ্রনাথের লেখা সমস্ত রচনা আমরা একটা ক্লিকে পেয়ে যাই। তো এই ধরনের কাজ আমরা আরও বেশি বেশি করে তাদের কাছ থেকে আশা করতে পারি। পরবর্তী বক্তা ছিলেন নীলাদ্রি শেখর দাস। নীলাদ্রি শেখর দাস তিনি মূলত ভাষাংশ নিয়ে কাজ করেন, কর্পাস লিঙ্গুইস্টিক্স নিয়ে তিনি কাজ করেন। তিনি কিভাবে আমরা ভাষাকে আরও বৈদ্যুতিকভাবে সেটাকে সংরক্ষণ করতে পারি এবং ধ্রুপদী পাঠের ব্যবহারিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। তারপরে বক্তব্য রেখেছিলেন প্রত্নতাত্ত্বিক রজত সান্যাল। তিনি ধ্রুপদী তকমার পিছনে কিভাবে প্রত্নতত্ত্ব কাজ করেছে শিলালিপিগুলি সম্পর্কে একটি বক্তব্য রাখেন। আমাদের তৃতীয় পর্বটি একটু অন্যরকম ছিল। এটি অনেকটি সাহিত্য সম্মেলন, লেখক প্রকাশকের সম্মেলনে বেশ জমে উঠেছিল। আমরা সমকালীন দুজন বিখ্যাত সাহিত্যিক, লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও লেখক তমাল বন্দ্যোপাধ্যায়কে পেয়েছিলাম, এবং বাংলা প্রকাশনা জগৎকে মূলত যারা নিয়ন্ত্রণ করেন সেই আনন্দ পাবলিশার্স এবং দেশ পাবলিশিংয়ের কর্ণধারকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম। সভাপতিত্ব করেছেন কবি সুধীর দত্ত। তিনিও বাঙালির প্রাচীন গৌরব খুব জোর গলায় ব্যক্ত করেন, এবং কুরুক্ষেত্র যুদ্ধে বাঙালির অবদান, বঙ্গাধিপতির ঐশ্বর্য, এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো তিনি উল্লেখ করেছেন যে আমরা আমাদের যে প্রাচীন ঐতিহ্যবোধ, আমাদের যে ইতিহাস চেতনা, যেটা মেকলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আমাদের ভুলিয়ে দিয়েছে সুপরিকল্পিতভাবে, সেই বিষয়টা আবার ফিরে আনা জরুরি, সেটার পুনরুদ্ধার জরুরি, সেই বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যেও একই রকমভাবে কিভাবে বলেছেন যে উপনিবেশায়িত চিন্তাভাবনা আমাদের সাহিত্য, আমাদের দৃষ্টিভঙ্গিকে আবেশিত করে রেখেছে। ভাটপাড়ার প্রসঙ্গ এসেছে, যেগুলিকে আমরা আমাদের নিজস্ব ঐতিহ্যকে ভুলে গেছি, সেইগুলির পুনরুদ্ধার করা আবশ্যক হিসেবে তিনি ইঙ্গিত করেছেন। রাতুল বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন সংস্কৃত চর্চার গুরুত্বের উপর, যে সংস্কৃত চর্চার মাধ্যমে আমরা প্রচুর পরিভাষা পেতে পারি, এবং সেই পরিভাষার মাধ্যমে যে বিজ্ঞান বই তৈরির কথা একটু আগেই হচ্ছিল, সেই বিজ্ঞান বই লেখাই কিন্তু সেগুলি ভীষণভাবে কাজে লাগতে পারে। খুবই সুপরামর্শ বলা যেতে পারে এই বিষয়টিকে। এবং পরবর্তী বক্তা ছিলেন লেখক তমাল বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়েছেন যে বাঙালি যে অহংকারী একটি প্রতিষ্ঠিত মনোভাব পোষণ করত ইতিহাসে, তার জায়গা আজকে এসে দাঁড়িয়েছে একটি দুঃসহ হীনমন্যতা। এবং এই প্রসঙ্গে যেটি বারবার আসছে সেটা হলো আমরা ভাষাতত্ত্বের পরিভাষায় যেটাকে বলি লোন ওয়ার্ডস বা কৃতঋণ শব্দ। আমি পরবর্তীকালে মহারাজের বক্তব্যেও সেটা পেলাম। তো লোন ওয়ার্ডস বা কৃতঋণ শব্দ এটি কিন্তু ভাষার ক্ষেত্রে কোনো খারাপ জিনিস নয়। লোন ওয়ার্ডস থাকলে সেই ভাষার সমৃদ্ধি বৃদ্ধি পায়। মহারাজও যেটি বারবার বলেছেন যে এইগুলির পাশাপাশি আমাদের বাংলা ভাষার
যেগুলি রয়েছে সেগুলি হলো নিজস্ব বিভক্তি চিহ্ন। বাংলায় যেমন সংস্কৃত প্রত্যয় রয়েছে, সেরকম বাংলার নিজস্ব প্রত্যয় বিভক্তিও রয়েছে। বাংলার নিজস্ব বাক্য সংগঠন রীতি রয়েছে, পদক্রম রীতি রয়েছে, যেগুলিকেও আমাদের সমধিক গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি অন্য ভাষার আধিপত্য সম্পর্কেও মহারাজ আলোচনা করেছেন, কিন্তু বাংলা ভাষা তার নিজস্ব সাহিত্যিক সম্ভার, তার নিজস্ব সাহিত্যিক ঐতিহ্যের বলেই টিকে থাকবে বলে তিনি বিশ্বাস করেছেন। এবং প্রযুক্তিগত প্রতিবন্ধকতার কথা যেটা বারবার উঠে এসেছে সেটিও মহারাজ বলেছেন। এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ, মহারাজ বললেন যে সত্যজিৎ রায় অঙ্কিত সাহিত্য একাডেমির যে লোগো সেই প্রদীপের শিখাটি কি, যা কিন্তু অখণ্ড ভারতীয়ত্বের কথা বলে, যে ভারতীয়ত্বের পুনর্জাগরণের কথা, ভারতীয়ত্বের পুনরুজ্জীবনের কথা আমরা এই সেমিনারের মধ্যে দিয়ে ছড়িয়ে যেতে চাই। মহারাজ সেই বিষয়ে তার বক্তব্য রেখেছেন। পরবর্তী বক্তা ছিলেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত মহাশয়। তিনিও বারবার যেটি বলেছেন যে জাতীয় সংস্কৃতির গৌরব আমাদের অনুভব করতে হবে, এবং তিনি বলেছেন যে একসময় পশ্চিমবঙ্গ রাজ্যগুলির মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে, সে শিক্ষার হার হোক বা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, যে প্রথম বা দ্বিতীয় স্থানের মধ্যে থাকতো, কিন্তু আজকে যদি আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গের স্থান প্রত্যেকটা ক্ষেত্রেই একদম মাঝামাঝি পর্যায়ে, একদম নিচেও নয়, একদম উপরেও নয়। তো এই বিষয়গুলির সঙ্গে জড়িয়ে আছে, অর্থাৎ ভাষিক উন্নতির সঙ্গে কেবল ভাষাগত বিষয় নয়, অর্থনীতি, রাজনীতি এবং আরও সামূহিক ব্যবস্থা দায়ী, এবং তার মতে কেবল সাহিত্য দিয়ে এই হারানো সম্পদ পুনরুদ্ধার করা সম্ভব নয়। আমাদের বিদ্যাভারতীর অভিভাবক মাননীয় রঘুনন্দন জি যেটি বলেছেন যে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার কোনো বিকল্প নেই, যেটি আগেই বলা হলো, এবং ভারতীয় ভাষায় টেক্সট বুক, ক্লাসিক্যাল বুক, বিনায়কদা এখানে উপস্থিত আছেন, বিনায়কদা তার বক্তব্যের মধ্যে দুটো গ্রন্থের নাম করেছিলেন যে ক্লাসিক্যাল বুক, সেই বুকগুলো কিন্তু সেই বইগুলো কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ক্লাসিক্যাল বইগুলো কিন্তু এখন আর ছাপা হচ্ছে না। তো প্রতিটি ভারতীয় প্রাদেশিক ভাষায়, অর্থাৎ সেই অনুবাদের প্রসঙ্গ চলে আসে, এবং প্রাথমিক শিক্ষায় নিজের মাতৃভাষায় পড়াশোনা করা, যেটি প্রত্যেক ছাত্রের অধিকারের মধ্যে পড়ে, সেটি অদূর ভবিষ্যতে এই নতুন ভারতে আমরা খুব শিগগিরই পাবো বলে আশা করছি। বাংলা ভাষায় যদি সিবিএসই কারিকুলাম চালাই, সিবিএসই স্কুল প্রতিষ্ঠিত হয়, তার চেয়ে ভালো কথা, সুসংবাদ আর কিছু নেই বলেই আমার মনে হয়। এরপরে আমাদের মাননীয় আহ্বায়ক স্যার রাজেশ কুমার সাহা ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমি পুনরায় আহ্বায়ককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই সমন্বয়কের ভূমিকা পালন করতে দেওয়ার জন্য। নমস্কার।